হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়াস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলি প্রথমে জানতে হবে পরপর সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে বর্জ্য পদার্থটা কি এবং এর বৈশিষ্ট্য কি। তাহলে বর্জ্য পদার্থ মানে কি? বর্জ্য মানে বর্জন থেকে আসছে বর্জ্য, বুঝতে পারছো তো? বর্জন আমরা ধরো যে সমস্ত জিনিস ব্যবহার করি তার পুরোপুরি তো আর ব্যবহার করতে পারি না, তার কিছুটা হয়তো আমাদেরকে বাদ দিতে হয়। যেমন ধরো কোনো একটা সবজি যদি আমরা বাজার থেকে কিনে আনছি, তার কিন্তু পুরোটাই আমরা খাচ্ছি না, কিছুটা অংশ হয়তো ফেলে দিচ্ছি। তাহলে যে অংশটা ফেলে দিচ্ছি সেটাই হচ্ছে তোমার বর্জ্য। তাহলে বর্জ্য কথাটাকে যদি আমরা ধরো নিজেদের মতো করে বলতে যাই, তাহলে যেটা আমরা বর্জন করছি সেটাই হচ্ছে তোমার বর্জ্য পদার্থ। তাহলে দেখো, বর্জ্য পদার্থ বইয়ের ভাষায় কী বলছে? আমাদের দৈনন্দিন ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ যেগুলি কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটি অর্থমূল্য নেই অথচ পরিবেশ দূষণ ঘটায়, তা হলো তোমার বর্জ্য পদার্থ। তাহলে দেখো, বর্জ্য পদার্থকে আমরা বর্জ্য কেন করি? তার কারণ অর্থ মূল্যটা তার কম, বুঝতে পেরেছো? কিন্তু কি বলতো, এই অর্থ মূল্যটা কম হলেও এই জিনিসটা যখন পরিবেশকে দূষণ ঘটাচ্ছে না, তখন এই জিনিসটা কিন্তু আমাদের খারাপ বা ওই পরিবেশের অবনমন ঘটাচ্ছে, বুঝতে পারছো? তো এটার জন্যই কিন্তু আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। তো বর্জ্য পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম দেখো কি আছে, বর্জ্য পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে। অর্থাৎ দেখো, কঠিন মানে যেগুলো কঠিন পদার্থ আমরা ফেলে দিই। তরল মানে দেখো আমাদের যে সমস্ত তরল জাতীয় পদার্থ, যেমন ধরো আমাদের পেচ্ছাপ এগুলো হচ্ছে তরল। আর গ্যাসীয়, এটাও তো বুঝতে পারছো যে কিছু কিছু গ্যাসীয় পদার্থ আছে যেগুলো আমরা পরিবেশে তোমার মুক্ত করছি বর্জ্য পদার্থ হিসাবে, যেগুলো কিন্তু পরিবেশকে দূষণ ঘটাচ্ছে। এরপর 2 নম্বর কি আছে দেখো, বর্জ্য পদার্থের মধ্যে গৃহস্থের বর্জ্য পদার্থ সবচেয়ে বেশি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো ত্যাগ করছি তার পরিমাণটা কিন্তু সব থেকে বেশি। 3 হচ্ছে গ্রামের থেকে শহরে বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু অনেক বেশি। 4 হচ্ছে বর্জ্য পদার্থের একটা বড় অংশ জীবাণু দ্বারা বিয়োজিত হয়, বেশ কিছু পদার্থ বিয়োজিত হয় না। অর্থাৎ কিছু আছে যেগুলো বিয়োজিত হয়, যার দূষণ মাত্রা কম, আর যেটা বিয়োজিত হয় না সেগুলোই কিন্তু হচ্ছে দূষণ মাত্রা বেশি, এবং যেগুলো কিন্তু বর্তমানে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 5 হচ্ছে কি, বর্জ্য পদার্থ পরিবেশের দূষণ ঘটায়। 6 হচ্ছে সঠিক ব্যবস্থাপনায় বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা যায়। তাহলে এই 6টা বৈশিষ্ট্য কিন্তু বর্জ্য পদার্থের থাকে। এরপর দেখো যেটা আছে, বর্জ্য পদার্থের শ্রেণী ভাগ করো এবং বর্ণনা দাও। তাহলে দেখো, বর্জ্য পদার্থকে আমরা 5টা ভাগে ভাগ করছি। কি কি ভাগ বলো তো? কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত এবং বিষহীন, এই 5টা প্রধান ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। এর কঠিন বর্জ্য পদার্থ কোনগুলোকে বলছে দেখো, বলছে ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ কঠিন আকারে পরিবেশে এলে তা কঠিন বর্জ্য পদার্থ। গৃহস্থালির, যেমন তোমার দৈনন্দিন জীবনের নোংরা জঞ্জাল। কৃষি, যেমন ফসল তোলার পর অবশিষ্টাংশ। শিল্প, যেমন যন্ত্রাংশ, টায়ার, টিউব ইত্যাদি। সিমেন্ট কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত পদার্থ। খনি ও নির্মাণ কাজ, যেমন অ্যাসবেস্ট, কয়লা খনি প্রভৃতি থেকে কঠিন বর্জ্য পদার্থগুলি নির্গত হয়। পরিবেশ দূষণে এর ভূমিকা কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ আমরা যে সমস্ত বর্জ্য পদার্থগুলো তোমার বেশি আমাদের সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিন্তু কঠিন বর্জ্যটাই কিন্তু প্রধান এবং বেশি পরিমাণে হয়। এবার তরল বর্জ্য কোনটাকে বলছে দেখো, বলছে তরল আকারেও পরিবেশ বর্জ্য পদার্থ পরিবেশে মেশে। গৃহস্থালির রান্নাঘর বা বাথরুমের নোংরা জল, কলকারখানা থেকে নির্গত বিভিন্ন তরল পদার্থ, বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত জল, কারখানা থেকে নির্গত রাসায়নিক তরল, রং, যানবাহন থেকে নির্গত ডিজেল, গ্রিজ ইত্যাদি হলো তরল বর্জ্য পদার্থ। জল দূষণে কিন্তু এর ভূমিকাটা বেশি। অর্থাৎ দেখো, তরল বর্জ্য বলতে কিন্তু প্রথমে জলটা দূষিত হয়, এবং জল দূষিত হওয়ার পরে সেটা তোমার খাদ্য শৃঙ্খলের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আমাদের মানব জীবনে তোমার পরিবেশ মানে তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরপর গ্যাসীয় বর্জ্য পদার্থ। দেখো, গ্যাসীয় বর্জ্য পদার্থ কোনটাকে বলছে? যে সমস্ত গ্যাসীয় আকারে নির্গত বর্জ্য পদার্থ হলো গ্যাসীয় বর্জ্য। যেমন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া গ্যাস, যানবাহন থেকে নির্গত গ্যাসের উৎস, বায়ু দূষণে এগুলির ভূমিকা কিন্তু বেশি। এবার দেখো, বিষাক্ত বর্জ্য কোনটাকে বলছে? বলছে যে সমস্ত বর্জ্য পদার্থ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর বিভিন্ন শারীরিক সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হয়, সেগুলিকে বলছে বিষাক্ত বর্জ্য। বিষাক্ত বর্জ্যটা কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় আকারে পরিবেশে আসে। এই বর্জ্য পদার্থ সহজেই জল, বায়ু, মাটিতে মিশে সমস্যার সৃষ্টি করে। যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক,
ডায়োক্সিন, অ্যাসবেস্টস ইত্যাদি হলো তোমার বিষাক্ত বর্জ্য। তাহলে দেখো এই বিষাক্ত বর্জ্য কিন্তু উদাহরণ অনেক সময় আসে যে বিষাক্ত বর্জ্যর কতগুলি উদাহরণ দাও, বিষাক্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, ঠিক আছে। তাহলে এগুলি হ্যাজারাস ওয়াস্ট নামে পরিচিত। দেখো এর অপর নাম হচ্ছে হ্যাজারাস ওয়াস্ট। এই হ্যাজারাস ওয়াস্টও কিন্তু তোমার টিকা আছে যে হ্যাজারাস ওয়াস্ট কোনটাকে বলছে। তাহলে যেগুলো তোমার বিষাক্ত বর্জ্য, এই বিষাক্ত বর্জ্যেরই অপর নাম হচ্ছে হ্যাজারাস ওয়াস্ট। এবারে বিষহীন বর্জ্য দেখো, যে সকল বর্জ্য পরিবেশের অতটা সমস্যার সৃষ্টি করে না সেগুলি বিষহীন বর্জ্য। কৃষি জমির বর্জ্য যেমন খড়, কাঠ, পাতা ইত্যাদি। গৃহস্থালির দৈনন্দিন বর্জ্য যেমন সবজি এবং ফলের অবশিষ্টাংশ হলো বিষহীন বর্জ্য পদার্থ। তাহলে দেখো কঠিন তরল গ্যাসীয় একটা ভাগ, বিষাক্ত এবং বিষহীন কিন্তু ওইগুলোকেই আবার দুটো ভাগে ভাগ করছে, বুঝতে পেরেছো, বিষাক্ত এবং বিষহীন। তো বিষাক্তটাকে আলাদা করছে, তার কারণ কি ওগুলো কিন্তু মানুষের পক্ষে খুবই ক্ষতিকর, আর বিষহীন যেগুলো সেগুলো কিন্তু অতটা ক্ষতির কারণ নয়। তাহলে এই গেল তোমার বর্জ্যের শ্রেণীবিভাগ। এরপর দেখো বিষাক্ত এবং বিষহীন দুটো বর্জ্যের পার্থক্য লিখতে বলেছে। তাহলে বিষাক্ত এবং বিষহীন, দেখো বিষহীন এবং বিষাক্ত যে সকল বর্জ্য পদার্থ পরিবেশ এবং মানুষের তেমন ক্ষতি করে না তা হলো বিষহীন বর্জ্য। অন্যদিকে যেগুলি পরিবেশের মারাত্মক ক্ষতি করে এবং মানব শরীরে বিভিন্ন জটিল রোগ ঘটায় তা হলো তোমার বিষাক্ত বর্জ্য। বিষহীন বর্জ্য হচ্ছে তোমার কৃষি ফসলের অবশিষ্টাংশ, গৃহস্থালির দৈনন্দিন বর্জ্য, কাগজ, কাঠ ইত্যাদি। অন্যদিকে বিষাক্ত বর্জ্য হচ্ছে কারখানা থেকে নির্গত পারদ, সীসা, ক্যাডমিয়াম ও অন্যান্য রাসায়নিক দ্রব্য, বিভিন্ন বিষাক্ত গ্যাস। এবারে বিষহীন বর্জ্য কিন্তু সহজেই জীবাণু এবং অণুজীব দ্বারা বিয়োজিত হয়। অন্যদিকে বিয়োজনের সম্ভাবনা কিন্তু বিষাক্ত বর্জ্যের কিন্তু কম বা নেই বলতে পারো। এরপর দেখো বিষহীন বর্জ্য পরিবেশ এবং মানব শরীরে তেমন ক্ষতি করে না, নতুন সম্পদ সৃষ্টি করা যায়। অন্যদিকে বিষাক্ত বর্জ্য কিন্তু পরিবেশকে দূষিত করে, জীববৈচিত্র্য ধ্বংস হয়, মানব শরীরে বিভিন্ন রোগ ঘটায়, এগুলি ক্ষতিকারক সম্পদ কিন্তু নয়। তাহলে এই গেল তোমার বিষাক্ত এবং বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য। এরপর আমাদের যেটা জানতে হবে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো। দেখো এই তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে একটা কঠিন বর্জ্যেরই অন্তর্গত বা তোমার বিষাক্ত বর্জ্য ও বলতে পারো। তো এখানে তেজস্ক্রিয় বর্জ্যটা আমাদেরকে আলাদা করে পড়তে হবে, কারণ হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যটা কিন্তু আলাদা করে তোমাদের পরীক্ষার সময়ও আসে যে তোমার তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো বা তেজস্ক্রিয় বর্জ্যের তোমার উদাহরণ দাও। তা দেখো তেজস্ক্রিয় বর্জ্য কোনটাকে বলছে, বলছে যে সমস্ত বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সমস্ত বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। এগুলি সর্বাধিক ক্ষতিকর বর্জ্যের অন্যতম। উদাহরণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সৃষ্ট ছাই এবং ব্যবহৃত ভারী জল তেজস্ক্রিয় বর্জ্যের প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে ইউরেনিয়াম খনি, নিউক্লিয়ার রিয়াক্টর, পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকেও তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হলে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয় এবং দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে। এবার দেখো কী কী রোগের সৃষ্টি হয় তেজস্ক্রিয় বর্জ্য থেকে। বলছে তেজস্ক্রিয় বর্জ্য থেকে নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে। এর মধ্যে বিভিন্ন অঙ্গের ক্যান্সার, গর্ভস্থ ভ্রূণের জিনগত বিভিন্ন রোগ, বিকলাঙ্গ শিশুর জন্ম প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। তেজস্ক্রিয় পদার্থ বহুদিন প্রকৃতিতে থেকে যায় বলে এর অতীব ক্ষতিকর, অর্থাৎ সহজে কিন্তু এটা পরিবেশ থেকে যায় না, তার প্রভাব কিন্তু কয়েক প্রজন্ম থেকে যায়। তাহলে এটা গেল তোমার তেজস্ক্রিয় বর্জ্য এবং তার দ্বারা সৃষ্ট রোগ। এরপর দেখো কঠিন বর্জ্য থেকে কি কি ধরনের রোগ ব্যাধি গঠিত হতে পারে। তাহলে দেখো তেজস্ক্রিয় বর্জ্য বলতে কিন্তু কঠিন বর্জ্য। তাহলে বর্জ্য বলতে কিন্তু বেশিরভাগটাই তোমার হচ্ছে কঠিন বর্জ্য। এবার এখানে বলছে যে কঠিন বর্জ্য থেকে কি কি ধরনের রোগ ব্যাধি হতে পারে। দেখো তাহলে কঠিন বর্জ্য থেকে যে সমস্ত রোগ ব্যাধি হয়, বলছে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ায়, প্রধানত কৃমি জাতীয় রোগ, আমাশয়, নানা প্রকার চামড়ার রোগ, শ্বাসকষ্ট, মাথা ধরা, টাইফয়েড প্রভৃতি রোগ কঠিন বর্জ্য থেকে হতে পারে। যারা বর্জ্য অপসারণ করে তাদের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ দেখবে যে সমস্ত লোকজন ওই তোমার মিউনিসিপ্যালিটির বর্জ্য করে তোমার সঙ্গে যুক্ত থাকে বা কাজ করে, তাদের কিন্তু এই রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, বুঝতে পেরেছো। তাহলে এটা গেল তোমার কী কী রোগ ব্যাধি হতে পারে। এরপর দেখো প্লাস্টিক কী ধরনের বর্জ্য, এর মূল সমস্যাটা কি। তাহলে যেটা নিয়ে এখন আমাদের পরিবেশ বা আমাদের সব থেকে বেশি চিন্তার কারণ বা মাথা ধরার কারণ যে বর্জ্য পদার্থটা নিয়ে, সেটা হচ্ছে প্লাস্টিক, বুঝতে পেরেছো। এটা অভঙ্গুর প্রকৃতির এবং তোমার
অজৈব এবং অভঙ্গুর বর্জ্য। দেখো প্লাস্টিক কী ধরনের বর্জ্য, এর মূল সমস্যা কী? এই প্লাস্টিক হলো অবিশ্লেষ্য বর্জ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য বা অভঙ্গুর বর্জ্য তোমরা বলতে পারো। হ্যাঁ, জৈব অভঙ্গুর মানে জৈব দ্বারা এটা ভঙ্গুর প্রাপ্ত হয় না, যার জন্য এটা জৈব অভঙ্গুর বলছে। যদি শুধুমাত্র অভঙ্গুর বলো তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। প্লাস্টিকের সমস্যা কি? প্লাস্টিক সর্বত্র পাওয়া যায় কিন্তু এর বিয়োজন হয় না বা প্রকৃতিতে সহজে মিশে। প্লাস্টিক কিন্তু পোড়ালে কিন্তু তার ভয়ঙ্কর বায়ু দূষণ হয়, অর্থাৎ প্লাস্টিক থেকে আমরা যাই করব তাতেই কিন্তু ক্ষতি। তাহলে দেখো প্লাস্টিক হলো এমন একটা জিনিস যেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না। প্রকৃতিতে তোমার এমনিতে বহুদিন থেকেও নষ্ট হয় না, আবার পুড়িয়ে দিলেও কিন্তু সে কিন্তু ভয়ঙ্কর বায়ু দূষণ ঘটাচ্ছে। তাহলে এই হচ্ছে প্লাস্টিকের মূল সমস্যা। এরপরে দেখো যে প্রশ্নটা করা হয়েছে যে প্লাস্টিক কী ধরনের বর্জ্য, এর মূল সমস্যা কী, বর্জ্য প্লাস্টিককে কীভাবে কাজে লাগানো যায়। তাহলে দেখো বর্জ্য যে প্লাস্টিক আছে সেটাকে কিন্তু কাজে লাগানোর একটাই তোমার পদ্ধতি, সেটা হচ্ছে রিসাইকেল, অর্থাৎ সেটাকে পুনরায় ব্যবহার করা, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই। দেখো বর্জ্য প্লাস্টিককে কীভাবে কাজে লাগানো যায়। বর্জ্য প্লাস্টিক বর্জ্য অবিশ্লেষ্য বা অভঙ্গুর পদার্থ, তাই বহুদিন ধরে তা মাটির সাথে মিশে যায় না, এই জন্য বর্জ্য প্লাস্টিক একটি পরিবেশগত সমস্যা। একমাত্র বর্জ্য প্লাস্টিককে গলিয়ে নতুন প্লাস্টিক তৈরি করে এর পুনর্ব্যবহার করাই হলো একমাত্র সমাধান। এছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় নেই প্লাস্টিককে নিয়ন্ত্রণ করা বা প্লাস্টিকের ব্যবহারটা তোমার কমানোর। এরপর দেখো কি আছে, কঠিন বর্জ্য পোড়ানো উচিত নয় কেন। তাহলে দেখো বর্জ্য বলতে কিন্তু আমরা বেশিরভাগটাই কঠিন বর্জ্যের অন্তর্গত, ঠিক আছে। এবারে আমরা কি করি, অনেক সময় বর্জ্য পদার্থটাকে কিন্তু পুড়িয়ে দিচ্ছি, এবং পুড়িয়ে দিয়ে কি হচ্ছে তোমার সহজেই সেই জায়গাটা তোমার পরিষ্কার হয়ে যাচ্ছে। ধরো এক জায়গায় অনেকগুলো প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকগুলোকে আমরা আগুন ধরিয়ে দিই, বা অনেকগুলো কাগজ আছে সেগুলোকে আগুন ধরিয়ে দিচ্ছি, এটা কিন্তু উচিত নয়। তার কারণ কি বলছে, কঠিন বর্জ্য পোড়ালে বায়ু দূষণের সমস্যা কিন্তু মারাত্মক বেড়ে যায়। এই বর্জ্য থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন, ফ্লোরাইড, কার্বন মনোক্সাইড গ্যাস বায়ুকে দূষিত করে। তাই কঠিন বর্জ্য অবৈজ্ঞানিকভাবে পোড়ানো ঠিক নয়, অর্থাৎ পোড়ালে কিন্তু সেগুলোকে বৈজ্ঞানিক কতগুলো পদ্ধতি আছে যেগুলো মেনে কিন্তু করা উচিত। তাহলে এটা দেখো উচিত নয়। এরপর দেখো পরিবেশ মিত্র বর্জ্য কোনটাকে বলছে। তাহলে আমাদের পরিবেশের কিন্তু বেশিরভাগ বর্জ্য কিন্তু ক্ষতিকর, কিন্তু কিছু কিছু যেগুলো জৈব ভঙ্গুর সেইগুলো কিন্তু হচ্ছে তোমার পরিবেশ মিত্র, অর্থাৎ পরিবেশের বন্ধু। সেই সমস্ত বর্জ্য যেগুলো জৈব ভঙ্গুর, অর্থাৎ বর্জ্যকে দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে জৈব ভঙ্গুর, একটা জৈব অভঙ্গুর। যেগুলো তোমার জৈব ভঙ্গুর অর্থাৎ জীবের দ্বারা যেগুলো নষ্ট হয় সেগুলো কিন্তু পরিবেশের খুব একটা ক্ষতি করে না, কিন্তু যেগুলো জৈব অভঙ্গুর, যেমন ধরো ওই তেজস্ক্রিয় বর্জ্য বলো বা প্লাস্টিক বলো, এগুলো কিন্তু তোমার পরিবেশের মিত্র নয়, এগুলো শত্রু। তাহলে দেখো পরিবেশ মিত্র বর্জ্য, ওই যে সমস্ত বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর, দেখো প্রথমেই লেখা আছে জৈব ভঙ্গুর এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করার সাথে সাথে পরিবেশেরও ক্ষতি সাধন করে না, সেই সব বর্জ্য পদার্থকে পরিবেশ মিত্র বর্জ্য বলে। যেমন গাছের পাতা, সবজির অবশিষ্টাংশ, ফলের খোসা, গৃহপালিত প্রাণীর পৃষ্ঠা প্রভৃতি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ, অর্থাৎ এগুলোকে কিন্তু আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এটা গেল পরিবেশ মিত্র বর্জ্য। এরপর দেখো আছে পৌরসভার বর্জ্য বলতে কি বোঝো। তাহলে এখন আমাদের পৌরসভার বর্জ্য মানে যেগুলো পৌরসভা থেকে নির্গত হচ্ছে সেটা হচ্ছে পৌরসভার বর্জ্য। দেখো শহরের বা পৌর এলাকার বাড়ি, অফিস, বিদ্যালয়, বাজার, হোটেল, রেস্টুরেন্ট প্রভৃতি স্থানে সৃষ্ট বর্জ্য পদার্থকে পৌরসভার বর্জ্য বলে। উদাহরণ, এর মধ্যে থাকে শাকসবজির অবশিষ্টাংশ, ছেঁড়া কাগজ, শিশি বোতল, ছেঁড়া কাপড়, ডাবের খোলা, পলিথিন ব্যাগ, ভাঙা প্লাস্টিক, ধাতব টুকরো ইত্যাদি। তাহলে এটা গেল তোমার পৌরসভার বর্জ্য। এরপর দেখো তরল বর্জ্য থেকে কি কি ধরনের দূষণ হয়। তাহলে দেখো আমাদের যে বর্জ্যগুলো হয় সেগুলোকে কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটে ভাগে আমরা ভাগ করি। তাহলে কঠিন থেকে যেগুলো হয় সেগুলো তো আমরা জানতে পারলাম। এবার তরল থেকে কী রকম ধরনের দূষণ হয় সেটা এবারে আমরা জানবো। দেখো তরল দূষণ মানেই হচ্ছে জলের দূষণ, বুঝতে পেরেছো। তাহলে দেখো অন্যভাবে সেটা আমরা বলতে পারি বর্জ্য পদার্থ কীভাবে জল দূষণ ঘটাচ্ছে, একই উত্তর হবে। দেখো বর্জ্য পদার্থ জল দূষণও ঘটায়। পৃথিবীর প্রায় 70% স্থান জল আবৃত থাকলেও মানুষ এই স্থলভাগের ও প্রচুর পরিমাণে বর্জ্য নিক্ষেপ করে। পুকুর, নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, মহাসাগর সব ধরনের জলভাগেই বর্জ্য ফেলা হচ্ছে। এতে সর্বত্রই জল দূষণ কিন্তু ঘটছে। জলের দূষণের ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ চিরতরে হারিয়ে যাচ্ছে। মানুষের শরীরেও নানা প্রকার জলঘটিত
পরিবর্তিত রোগ ব্যাধি ঘটছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান প্রভৃতি উন্নত দেশ ও সমুদ্রে বর্জ্য নিক্ষেপ করছে, যা জলজ বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করছে। জলজ প্রাণীদের অপমৃত্যু ঘটছে, তাদের প্রজনন বাধা পাচ্ছে ও জলজ বাস্তুতন্ত্র বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়ছে। তাহলে এটাই হচ্ছে তোমার তরল বর্জ্যের প্রভাব। ঠিক আছে, এরপর দেখো বিপজ্জনক বর্জ্য কাকে বলে, বিপজ্জনক বর্জ্যগুলি কী কী। তাহলে আমরা যে সমস্ত বর্জ্যগুলোকে বিপজ্জনক বর্জ্য বলছি, যেমন তেজস্ক্রিয় বর্জ্য, প্লাস্টিক, এগুলো বিপজ্জনক বর্জ্য। তাহলে বিপজ্জনক বর্জ্য কোনটাকে বলছে, মানুষ এবং জীবজগতের পক্ষে ক্ষতিকর বর্জ্যকে বিপজ্জনক বর্জ্য পদার্থ বলে। শর্ত কি বলছে, সাধারণত এই বর্জ্যকে তোমার বিপজ্জনক বর্জ্য বলা হবে যখন তার প্রজ্বলিত হওয়ার ক্ষমতা থাকবে, সহজে বিক্রিয়া করতে পারবে, তেজস্ক্রিয়তা থাকবে, বিষাক্ত হবে এবং ক্ষয়কারী হবে। অর্থাৎ এতগুলো তোমার বৈশিষ্ট্য থাকলে তখন তাকে বিপজ্জনক বর্জ্য বলে। এবারে কি উৎস কোথা থেকে আসে বলছে, সাধারণত তৈল শোধনাগার, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ও রাসায়নিক দ্রব্য তৈরির কারখানা থেকে এই ধরনের বর্জ্য তৈরি হয়। প্রকারভেদ, অর্থাৎ বিপজ্জনক বর্জ্যকে প্রধানত 6টি ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম যেটা হচ্ছে ভারী ধাতু, যেমন সীসা, জিঙ্ক, আর্সেনিক প্রভৃতি। পেট্রোলিয়াম শিল্পজাত দ্রব্য, যেমন গ্রিস, গ্যাসোলিন, তেল প্রভৃতি। কৃত্রিম জৈব বর্জ্য হচ্ছে ডিডিটি, ডাইঅক্সিন প্রভৃতি। অ্যাসিডের মধ্যে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন কার্বনিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড থেকে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভৃতি। জৈবিক বর্জ্য হচ্ছে ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ টক্সিন প্রভৃতি। আর তেজস্ক্রিয় দ্রব্যাদি কোনটা, রেডিয়াম 140, কার্বন 14 ইত্যাদি হলো বিপজ্জনক বর্জ্য। তাহলে এইগুলো হলো তোমার বিপজ্জনক বর্জ্যের অন্তর্গত। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে যে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো। তাহলে আমরা দেখো এই যে তোমার বর্জ্যগুলো সম্পর্কে পড়ছি, এই বর্জ্যগুলো কিন্তু তোমার পরিবেশের উপরে কিভাবে প্রভাব ফেলছে সেটা এবার আমাদেরকে জানতে হবে। তাহলে পরিবেশের যে প্রভাব আছে, দেখো পরিবেশের প্রভাব কি, প্রথমেই হচ্ছে তোমার দৃশ্য দূষণ। দৃশ্যের দূষণ কিন্তু ঘটাচ্ছে, বলছে যেখানে বর্জ্য জমে থাকে সেখানকার পরিবেশ দূষিত হয়, পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং ময়লা এবং আবর্জনা দৃশ্য দূষণ ঘটায়। তারপর দেখো বিষাক্ত বর্জ্যের প্রভাব, কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য জল, মাটি এবং বায়ুকে দূষিত করে। ওইসব পদার্থ পরিবেশের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয়, বিভিন্ন শারীরিক রোগের সৃষ্টি করে এবং উদ্ভিদ এবং প্রাণী জগতের নানা ক্ষতি সাধন করে। তারপর দেখো জমির উর্বরতা হ্রাস, কৃষি, গৃহস্থালী ও শিল্পকেন্দ্রের আবর্জনা কৃষি জমিতে পড়লে ওই জমির উর্বরতা হ্রাস সহ চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায়। তারপর দেখো জলের উপরে প্রভাব, হচ্ছে বর্জ্য পদার্থ নদী, জলাশয় এবং সাগরে পড়লে ওই জল দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণী এবং উদ্ভিদের ওপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। মাছেদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়, জলজ প্রাণীদের, উদ্ভিদের মৃত্যু হয়। তারপর দেখো বায়ুতে দূষণ, হচ্ছে বায়ুতে দূষিত বর্জ্য পদার্থ মিশলে বায়ুর দূষণ ঘটে, এমনকি বায়ুমণ্ডলের তাপমাত্রাও বৃদ্ধি পায়। তারপর দেখো জীববৈচিত্র্য ধ্বংস, হচ্ছে বিষাক্ত বর্জ্যের প্রভাবে জলাভূমি এবং বনভূমির জীববৈচিত্র্য দ্রুত নষ্ট হয়। এরপর মানুষের উপর প্রভাব, হচ্ছে কঠিন বর্জ্য থেকে টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক, চামড়ার রোগ, ফুসফুসের রোগ এবং অন্যান্য রোগের সংক্রমণ হয়। তাহলে এই হচ্ছে তোমার পরিবেশের উপর প্রভাব। এটা কিন্তু কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত, বিষহীন সবগুলো সম্পর্কেই কিন্তু এখানে মোটামুটি অল্প অল্প করে দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো যেটা আছে যে জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো। তাহলে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর মানে তোমার প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। জৈব ভঙ্গুর মানে জীব দ্বারা যেটা ভাঙা যায়, যেগুলো তোমার পরিবেশের যে তোমার বিয়োজন করার যে সমস্ত জীবগুলো আছে অ্যামিবা বা সেগুলো যেগুলো ভাঙতে পারছে সেটাকে বলছে জৈব ভঙ্গুর, আর যেটা ভাঙতে পারছে না সেটা হচ্ছে তোমার জৈব অভঙ্গুর। জৈব ভঙ্গুরগুলো হচ্ছে তোমার পরিবেশের মিত্র, আর জৈব অভঙ্গুর যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার পরিবেশ শত্রু বর্জ্য পদার্থ। ঠিক আছে, তাহলে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য মানে যে সমস্ত বর্জ্য জীবাণু, ব্যাকটেরিয়া প্রভৃতির দ্বারা বিয়োজিত হয়ে নিজে নিজেই পরিবেশে মিশে যায় তা হলো তোমার জৈব ভঙ্গুর বর্জ্য। উদাহরণ হচ্ছে কি অব্যবহৃত আনাজপত্র, সবজি, কৃষিক্ষেত্রের বর্জ্য প্রভৃতি। অন্যদিকে অভঙ্গুর বর্জ্য কি, যেসব বর্জ্য প্রকৃতিতে সচরাচর বিয়োজিত হয় না কিংবা বিয়োজিত হতে দীর্ঘ সময় লাগে তা হলো জৈব অভঙ্গুর বর্জ্য। এগুলি পরিবেশের ক্ষতি করে। উদাহরণ কি প্লাস্টিক, পলিথিন, রবার, বিভিন্ন ধাতু প্রভৃতি। আমাদের কিন্তু এই জৈব অভঙ্গুর বর্জ্য যেটা, এটাই কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ বা পরিবেশ দূষণের প্রধান কারণ। জৈব ভঙ্গুর বর্জ্যগুলো কিন্তু আমাদের কিন্তু খুব একটা ক্ষতি করে না বা আমাদের পরিবেশের উপরে খুব একটা খারাপ প্রভাব কিন্তু ফেলে না।
এরপরে দেখো যেটা আছে যে জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য। তাহলে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য যে সমস্ত বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি এবং বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলছে তোমার জৈব ভঙ্গুর। আর যেসব বর্জ্য পদার্থ একইভাবে প্রকৃতিতে পড়ে থাকে কিন্তু মাটিতে মেশে না তারা জৈব অভঙ্গুর বর্জ্য। জৈব ভঙ্গুর বর্জ্য জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা দ্রুত বিয়োজিত হয়, আর এরা কিন্তু বিয়োজিত হয় না বা সুদীর্ঘ সময় লাগে। আর জৈব ভঙ্গুর বর্জ্য মূলত গৃহস্থালী এবং কৃষিক্ষেত্র হচ্ছে এদের উৎসস্থল। আর অভঙ্গুর বর্জ্যের কিন্তু কী বলতো বেশিরভাগই হচ্ছে ধাতব ও অধাতব শিল্প বর্জ্য থেকে উৎপন্ন হয়। জৈব ভঙ্গুর বর্জ্য পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে, আর অভঙ্গুর বর্জ্য কিন্তু তোমার পরিবেশকে দূষিত হতে সাহায্য করে। আর অভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি? আনাজের খোসা, কাগজের ব্যাগ, বর্জিত কাগজ, কাপড়ের অংশ প্রভৃতি। আর অভঙ্গুরের উদাহরণ কি? প্লাস্টিক, ক্যারি ব্যাগ, জলের বোতল, শিল্পের ধাতব এবং অধাতব আবর্জনা প্রভৃতি। তাহলে এই হলো তোমার জৈব এবং জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য। এরপরে দেখো যেটা আছে বর্জ্যের উৎস সম্পর্কে লেখো, অর্থাৎ আমাদের যে সমস্ত বর্জ্যগুলো আছে সেই সমস্ত বর্জ্যগুলো কোন কোন জায়গা থেকে সাধারণত উৎপন্ন হয়, হ্যাঁ সেটাকেই বলছে উৎস। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে গৃহস্থালীর বর্জ্য। গৃহস্থালী থেকে দেখো কঠিন এবং তরল দুটোই বের হয়। কঠিন কি কি আছে এবং গৃহস্থালীর কঠিন বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আনাজের খোসা, ভাঙা খেলনা, প্লাস্টিক মগ, ধাতুর ভাঙা অংশ, ছেঁড়া কাপড়, পুরনো কাগজ, প্যাকেট ইত্যাদি। তরল বর্জ্য কি? স্নান ঘরে ব্যবহৃত ডিটারজেন্ট, শ্যাম্পু, ব্লিচিং পাউডার, অক্সাইড, তারপরে তোমার মিউরিক অ্যাসিড, ফিনাইল মিশ্রিত জল, রান্নাঘরের মশলা, তেল এবং মিশ্রিত তরল পদার্থ এবং ভুক্তাবশেষ প্রভৃতি ইত্যাদি। আর গ্যাসীয় বর্জ্য হচ্ছে কি? যেমন তোমার কয়লার ধোঁয়া, হ্যাঁ উনুনের ধোঁয়া, তারপর তোমার রান্নার যে ধোঁয়া, এগুলো হচ্ছে তোমার গ্যাসীয় বর্জ্যের উদাহরণ। এখানে গ্যাসীয় বর্জ্যটা লেখা নেই কিন্তু তোমরা জেনে রাখো। এরপর দেখো শিল্পের বর্জ্য। এতে কঠিন কি আছে? কঠিন হচ্ছে চিনি শিল্পে ব্যবহৃত আখের ছিবড়া, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ইত্যাদি। তরল বর্জ্য হচ্ছে তোমার কারখানার তেল, বিভিন্ন অ্যাসিড, ব্লিচিং পাউডার ইত্যাদি। গ্যাসীয় বর্জ্য হচ্ছে তোমার সালফার ডাই অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বর্জ্য আকারে নির্গত হয়। এরপর দেখো কৃষিজ বর্জ্য। কৃষিজ বর্জ্য হচ্ছে অধিকাংশই কৃষিজ বর্জ্যই হচ্ছে জৈব বর্জ্য এবং পচনশীল। এদের মধ্যে ধানের খোসা, তুষ, আখের ছিবড়ে, খড়, গাছের মূল, কাণ্ড, পাতা, পাটকাঠি, নারকেলের ছোবড়া, খোলা, প্রাণীজ বর্জ্য প্রভৃতি প্রধান। এছাড়া বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, নাইট্রেট, পটাশিয়াম প্রভৃতি। এবার দেখো পৌরসভার বর্জ্য। বলছে শহরের গৃহস্থালীর এবং বাজারের বর্জ্য, হোটেল রেস্টুরেন্টের বর্জ্য প্রভৃতি। চিকিৎসা বর্জ্য বলছে হাসপাতাল ও নার্সিংহোমে ব্যবহৃত সিরিঞ্জ, ব্যবহৃত ব্যান্ডেজ, তুলো এবং দেহাংশ প্রভৃতি। এরপর দেখো তেজস্ক্রিয় বর্জ্য। বলছে যে সমস্ত বর্জ্য থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলি হলো তেজস্ক্রিয় বর্জ্য। এগুলি পরিবেশের সঙ্গে মানব শরীর, অন্যান্য প্রাণী এবং কৃষিকাজে মারাত্মক প্রভাব ফেলে। জীব এবং উদ্ভিদ জগৎ এবং মানুষের শরীরে অন্যান্য ক্ষতিকারক নানা শারীরিক সমস্যা এর থেকে সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে ইউরেনিয়াম 235, 238, থোরিয়াম 230, কার্বন 14 প্রভৃতি তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। এবার বৈদ্যুতিক বর্জ্য বা ওয়াস্ট। এটা বলছে ব্যবহারের পর খারাপ হয়ে যাওয়া কম্পিউটার, ডিস্ক, মোবাইল, টিভি প্রভৃতি। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কিন্তু ওয়াস্ট বলে। অনেক সময় ওয়াস্ট টিকা আসে, আমি এটা নিয়ে পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো যাই হোক, এই তোমার 7 রকমের বর্জ্য পদার্থের উৎস কিন্তু আমরা পেয়ে থাকি। এরপর দেখো যেটা আছে বলছে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্য পদার্থের প্রভাব লেখো। তাহলে দেখো আমাদের পুরো মানে আমাদের সভ্যতার ধারক বাহক বলতে পারো গঙ্গা। আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অংশটাই কিন্তু গঙ্গার উপরে নির্ভরশীল, এবং সেই গঙ্গার মধ্যে ভাগীরথী হুগলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে প্রধান একটা নদী এবং অর্থনীতির প্রধান বেশ, সেই ভাগীরথী হুগলি নদীর ওপর যে বর্জ্য আছে তার প্রভাবটা এখানে লিখতে হবে, বা গঙ্গা নদীর ওপরে। তাহলে দেখো গঙ্গার একটি শাখা হচ্ছে তোমার ভাগীরথী হুগলি। গঙ্গা সহ ভাগীরথী হুগলি নদীর দুটি তীরের অসংখ্য কারখানা এবং বসতি, পৌর এলাকা থেকে বিপুল পরিমাণের ময়লা, জল, রাসায়নিক পদার্থ প্রভৃতি প্রতিদিন নদীতে এসে মিশছে। এছাড়াও নদীতে মানুষ এবং জীবজন্তুর মৃতদেহ নিক্ষেপ, প্রতিমা নিরঞ্জন, পশু স্নান, ফুল, বেলপাতা সহ নানা ধরনের আবর্জনা নিক্ষেপ, কৃষি জমি থেকে সার এবং কীটনাশক ধোয়া জল ভাগীরথী হুগলি নদীতে মিশছে। এর ফলে নদীতে অনেক ক্ষতিকর প্রভাব কিন্তু পড়ছে। বুঝতে পেরেছ? ভাগীরথী হুগলি যে নদীটার নাম আছে আমি তোমাদের বলি, যে অংশটুকু হুগলি জেলার পাশ দিয়ে বয়ে এসে তোমার কলকাতার ভিতর দিয়ে তোমার বঙ্গোপসাগরে পড়ছে, সেই হুগলি জেলার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ওর নাম হচ্ছে হুগলি নদী। আর তার আগে যেটুকু, অর্থাৎ তোমার বিহারের রাজমহল পাহাড় থেকে তোমার
হুগলি জেলার আগে পর্যন্ত ওর নাম হচ্ছে ভাগীরথী নদী। আর পুরো নদীটার তোমার যে গঙ্গা হচ্ছে প্রধান আর কি অংশ। গঙ্গাটা তোমার ওই তোমার ফারাক্কার কাছে ধুলিয়ানে, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে দুভাগে ভাগ হচ্ছে। একটা ভাগ তোমার পদ্মা নাম নিয়ে চলে যাচ্ছে তোমার বাংলাদেশে, আর ভাগীরথী হুগলি ছোট্ট ভাগ একটা আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে আসছে। প্রথমে নাম থাকছে ভাগীরথী, হুগলি জেলাতে যেই প্রবেশ করছে ওর নাম হয়ে যাচ্ছে হুগলি নদী। অর্থাৎ কলকাতাতেও কিন্তু এই হুগলি নদী নামেই কিন্তু এটা পরিচিত। এবার দেখো ক্ষতিকারক প্রভাব পড়ছে, যেমন নদীর জলের দূষণ হচ্ছে, নানা রকম বর্জ্য পদার্থ মেশার ফলে নদীর জলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক ধর্মের পরিবর্তন ঘটে, জল সাংঘাতিকভাবে দূষিত হচ্ছে। নদীর নাব্যতা হ্রাস বলছে, নদীগর্ভে বর্জ্য পদার্থগুলি জমা হওয়ার ফলে নদীর গভীরতা হ্রাস পেয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। তারপর দেখো জলবাহিত রোগের সংক্রমণ, ভাগীরথী হুগলির জল পানীয় জল হিসাবে ব্যবহৃত হয় বলে তার মাধ্যমে নানা প্রকার জলবাহিত রোগের সংক্রমণ কিন্তু ঘটছে। এরপর দেখো জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, বর্জ্যের মাধ্যমে নানা প্রকার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে যাওয়ার ফলে জলজ বাস্তুতন্ত্র এবং জীবজগৎ সমূহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরপর দেখো কৃষিকাজে ক্ষতি বলছে, নদীর দূষিত জল সেচের কাজে ব্যবহার করার ফলে উৎপাদিত ফসলের গুণগত মান কিন্তু অবনতি ঘটছে। এরপর দেখো নদীর ভাঙন এবং বন্যার সম্ভাবনা বৃদ্ধি বলছে, বর্জ্য পদার্থের মাধ্যমে নদীর গভীরতা হ্রাস পাওয়ায় দুই তীরে ভাঙন এবং বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা কিন্তু অনেক বেড়ে গেছে। তাহলে এই হচ্ছে তোমার ভাগীরথী হুগলি নদীর ওপরে বর্জ্য পদার্থের প্রভাব। নেক্সট যেটা আছে বলছে বর্জ্য ব্যবস্থাপনা কি। তাহলে এত দূর পর্যন্ত কিন্তু আমরা বর্জ্য, বিভিন্ন প্রকারের বর্জ্য এবং বর্জ্যের প্রভাব সম্পর্কে জানলাম। এরপরে আমরা কি জানবো, এই বর্জ্যটাকে কিভাবে ব্যবস্থাপনা করা যায়। হ্যাঁ, বর্জ্য ব্যবস্থাপনাটা কি এবং এই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি। ঠিক আছে, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি বা 4R, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বর্জ্য ব্যবস্থাপনার 4টে পদ্ধতি। এবার দেখো প্রথমে বর্জ্য ব্যবস্থাপনাটা কি। তাহলে বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে পরিবেশের অবনমন রোধ, মানব শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা প্রভৃতির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থ সংগ্রহ এবং উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টিতে বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদির সম্মিলিত প্রক্রিয়াকে এক কথায় বর্জ্য ব্যবস্থাপনা বলে। অর্থাৎ বর্জ্যকে যেভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশের ক্ষতি কম হয়, মানুষের তোমার ক্ষয় কম হবে, সেটিকেই বলছে তোমার বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু 4R এর গুরুত্ব অপরিসীম। 4R কি বলছে দেখো, 4R হচ্ছে তোমার প্রথমে রিফিউজ বা বর্জ্য প্রত্যাখ্যান, তারপরে আছে রিডিউস মানে বর্জ্যের পরিমাণগত হ্রাস, 3 নম্বর হচ্ছে রিইউজ মানে বর্জ্যের পুনরায় ব্যবহার, আর আরেকটা হচ্ছে তোমার রিসাইকেল মানে পুনর্নবীকরণ, অর্থাৎ পুনরায় সেটাকে ব্যবহার করার পদ্ধতি। এই 4টে হচ্ছে তোমার বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি। ঠিক আছে, এর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সম্পর্কে এবার তাহলে আমরা জানবো যে বর্জ্য ব্যবস্থাপনা 4টি কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত হয়। যেমন প্রথমে হচ্ছে প্রত্যাখ্যান বা রিফিউজ বলছে, পরিবেশকে দীর্ঘকালীন ভিত্তিতে সঠিক এবং দূষণমুক্ত রাখতে কিছু দ্রব্য পুরোপুরি বর্জন বা প্রত্যাখ্যান করা দরকার, যেমন পলিথিন, পাতলা প্লাস্টিক, থার্মোকল ইত্যাদি, এগুলো কিন্তু তোমার বর্জ্য প্রত্যাখ্যান করা দরকার। এরপর দেখো রিডিউস মানে বর্জ্যের পরিমাণ হ্রাস। হ্যাঁ, পরিমাণগত হ্রাস বলছে, ভারতের সঠিকভাবে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করতে গেলে বর্জ্যের পরিমাণগত হ্রাস করা যায়। যে উপায়ে বর্জ্যের পরিমাণগত হ্রাস করা যায় তা হলো, 1 নম্বর হচ্ছে ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই প্রভৃতি মেগা সিটিতে পৌর প্রতিষ্ঠানগুলিতে কম্প্যাক্টর নামক যন্ত্র ব্যবহার করে গৃহস্থালির বর্জ্যের পরিমাণগত হ্রাস করা যায়। 2 হচ্ছে শিল্প কারখানায় প্রযুক্তির উন্নতি ঘটালে বর্জ্য পদার্থ কম নির্গত হয়। 3 হচ্ছে ব্যবহার এবং পরিত্যাগ করা দ্রব্যগুলির পরিবর্তে এমন দ্রব্য ব্যবহার করা দরকার যেগুলি বারবার ব্যবহার করা সম্ভব। 4 হচ্ছে এমন অনেক দ্রব্য আছে যেগুলিতে মোড়কের দরকার হয় না, সেগুলিকেই ব্যবহার করা উচিত। 5 হচ্ছে ছোট ছোট প্যাকেটের পরিবর্তে একসঙ্গে অনেকটা দ্রব্য কিনলে বর্জ্যের পরিমাণ কমে। 6 হচ্ছে পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বৃদ্ধি প্রয়োজন। 7 হচ্ছে প্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়ির রান্না করা খাবারের ব্যবহার করলে বর্জ্যের পরিমাণ কিন্তু কমে। তাহলে এটা গেল রিডিউস। এরপর আছে তোমার রিইউজ অর্থাৎ পুনরায় ব্যবহার, তাহলে বা পুনর্ব্যবহার বলছে, এমন কিছু বর্জ্যদ্রব্য আছে যেগুলি পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন বর্জ্যের পরিমাণ কমে, তেমনি অর্থের সাশ্রয় হয় এবং সম্পদ বাঁচে। যেমন 1 নম্বর বলছে, এমন কিছু দ্রব্য আছে যেগুলি বারবার ব্যবহার করা যায়, যেমন বাসনপত্র বা সারাই করে নিলে অনেক দিন ব্যবহার করা যায়। 2 হচ্ছে পুরনো খবরের কাগজ মোড়কের কাজে ব্যবহার করা যায়। 3 নম্বর হচ্ছে পুরনো কাগজ, কাপড়, বই চ্যারিটেবল সংস্থার মাধ্যমে পুনর্ব্যবহার করা যায়। 4 হচ্ছে পুরনো গাড়ি
কম্পিউটারের যন্ত্রাংশ, বিভিন্ন শিশি এবং বোতল পুনরায় কিন্তু ব্যবহার করা যায়। এরপর দেখো পুনর্নবীকরণ মানে রিসাইকেল। ওই যে পুনর্নবীকরণ বলতে বোঝায় বিশেষ কোনো বৈজ্ঞানিক উপায়কে অবলম্বন করে কোনো ব্যবহৃত দ্রব্যকে আবার সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। দেখা গেছে কঠিন বর্জ্যের 50% পুনর্নবীকরণের মাধ্যমে শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা যায়। উন্নত দেশগুলি বর্জ্য পদার্থ থেকে নতুন দ্রব্য তৈরিতে অগ্রগণ্য। পুরনো কাগজ, ধাতব দ্রব্য, প্লাস্টিক, কাঁচ, জৈব পদার্থ প্রভৃতি পুনর্নবীকরণ হচ্ছে। পুরনো লোহা থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ইস্পাত তৈরি হচ্ছে। 2 নম্বর হচ্ছে কৃষিজ জৈব বর্জ্য পুনর্নবীকরণ করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এর থেকে জৈব সারও তৈরি হয়। 3 নম্বর হচ্ছে প্লাস্টিক এবং কাঁচ থেকে আবার নতুন দ্রব্য তৈরি করা সম্ভব হচ্ছে। পদ্ধতি বলছে কঠিন তরল গ্যাসীয় পদার্থের ব্যবস্থাপনা ভিন্ন ভিন্ন পদ্ধতি করা যায়। কঠিন বর্জ্য পদার্থের ধাপগুলি বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য ভরাটকরণ, কম্পোস্টিং। তরল বর্জ্য পদার্থ সাধারণত নিষ্কাশন পদ্ধতিতে তোমার গ্যাসীয় স্ক্রাবার পদ্ধতিতে ব্যবস্থাপনা করা যায়। অর্থাৎ এবারে তোমার বর্জ্য যে তোমার পুনর্নবীকরণ বা যে পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে আমাদের পরে জানতে হবে, বা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এটা গেল তোমার বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি 4R সম্পর্কে আলোচনা করা হলো। এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা করব এটা কেন দরকার, অর্থাৎ গুরুত্ব, প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি বর্জ্য ব্যবস্থাপনা। তাহলে দেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব হচ্ছে প্রথমেই পরিবেশকে দূষণ মুক্ত রাখা, এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, এখানে কি বলছে যে জল, বায়ু, মাটি প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলি দূষণমুক্ত রেখে পরিবেশকে নির্মল ও স্বচ্ছ করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়। 2 নম্বর হচ্ছে তোমার বাস্তুতন্ত্রের সুরক্ষা। বনভূমি, তৃণভূমি, জলভূমি সহ পৃথিবীর বিভিন্ন অংশে বাস্তুতন্ত্রের সুরক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। 3 নম্বর হচ্ছে জীব বৈচিত্র্যকে বাঁচানো। বলছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা না করলে পৃথিবীর জীবজগৎ সমূহ ক্ষতির সম্মুখীন হতে পারে। নেক্সট হচ্ছে যে রোগ ব্যাধি প্রতিরোধ। বলছে বিভিন্ন প্রকার সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন। 5 হচ্ছে বিদ্যুৎ শক্তি ও সার উৎপাদন। বলছে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যবান বিদ্যুৎ শক্তি ও জৈব সার উৎপাদন করা যায়। 6 হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে। বলছে বর্জ্য ব্যবস্থাপনার অধীনে পুনর্ব্যবহার ও পুনরাবর্তনের মাধ্যমে লোহা, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলিকে লুপ্ত হওয়া সম্পদ থেকে রক্ষা করা যায়। তাহলে এই হচ্ছে তোমার বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব। এরপর দেখো কঠিন বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করা যায়, অথবা বর্জ্য পদার্থকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। তাহলে বর্জ্য বলতে কিন্তু তোমার কঠিন বর্জ্যটাকে কিন্তু বেশিরভাগ বোঝায়। তোমাদের যদি শুধু বর্জ্য সম্পর্কে আসে তাহলে কিন্তু কঠিন বর্জ্যটাকে কিন্তু বেশি আমরা গুরুত্ব দেব। তো এখানে বলছে বর্জ্য পদার্থকে কীভাবে সম্পদে পরিণত করা যায়, মানে কঠিন বর্জ্যকে কীভাবে সম্পদে পরিণত করা যায়। প্রথমে কি পুনর্ব্যবহার করতে হবে। বলছে বাড়ির পুরনো কাগজ, ছেঁড়া কাপড়, বাতিল পদার্থ দিয়ে নতুন নতুন ঘর সাজানোর দ্রব্য বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা যায়। পুনর্নবীকরণ, ভাঙা কাঁচ, পুরনো কাগজ, টায়ার, প্লাস্টিক প্রভৃতি দ্রব্য থেকে যথাক্রমে নতুন কাঁচ, নতুন কাগজ, পিচবোর্ড, কাগজের মণ্ড, নতুন টায়ার, প্লাস্টিক সামগ্রী তৈরি করা যায়। তারপর দেখো আছে সার উৎপাদন। বলছে জৈব ভঙ্গুর পৌর আবর্জনা থেকে কম্পোস্টিং পদ্ধতিতে প্রয়োগ করে 2-4 মাসের মধ্যে জৈব সার উৎপাদন করা যায়, যা কৃষিক্ষেত্রে খুব কাজে লাগে। তারপর দেখো নিচু জমি ভরাট করা। বলছে নিচু জমি ভরাট করতে বর্জ্যের প্রয়োজন হয়, এতে খরচও কমে, আবার বর্জ্য সম্পদ হিসাবে পরিগণিত হয়। তারপর রাস্তা তৈরি। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই এবং জৈব অভঙ্গুর পদার্থ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, এতে বর্জ্যের পরিমাণ যেমন কমছে তেমনি বর্জ্যের ব্যবহারটাও কিন্তু বাড়ছে। এরপর দেখো আছে জ্বালানি। বলছে প্রয়োগ প্রণালীর মলমূত্র, গোবর, পৌর আবর্জনা, শুকনো পাতা প্রভৃতি থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় গ্যাস উৎপাদন সম্ভব, যা জ্বালানি হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। তাহলে এটা গেল তোমার বর্জ্য বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য ব্যবস্থাপনা। এরপর দেখা হচ্ছে তরল বর্জ্য ব্যবস্থাপনার পর্যায়। কঠিন হলো, এবার তরল বর্জ্য ব্যবস্থাপনার পর্যায়গুলি কি কি, অথবা বর্জ্য জলকে কিভাবে শোধন করা সম্ভব। তাহলে দেখো তরল বর্জ্যকে কীভাবে ব্যবস্থাপনা করব বা জলকে কীভাবে শোধন করতে পারবো, সেটা হচ্ছে দেখো বাড়ির নোংরা জল এবং কলকারখানার বর্জ্য জলকে কতগুলি পদ্ধতির মাধ্যমে শোধন করা যেতে পারে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথম হচ্ছে শোধন করা। প্রথমে বর্জ্য জলকে ভাসমান আবর্জনাকে ছেঁকে নেওয়া, এরপর ওই বর্জ্য জলকে একটি বড় কক্ষে প্রবেশ করিয়ে সেখানে নুড়ি, পাথর, বালি প্রভৃতিকে অধক্ষিপ্ত করানো। দ্বিতীয় পর্যায়ে কী হচ্ছে মাধ্যমিক বা জৈব শোধন। প্রথম কক্ষের শোধিত জলকে দ্বিতীয় কক্ষে পাঠানো। এই পর্যায়ে জলের জৈবিক
অক্সিজেন চাহিদা বা বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কমানো। এই সময় জলের ওপরের স্তরে প্রচুর গাদ উৎপাদন হয়, বিশেষ প্রক্রিয়ায় জলের ওপর থেকে এই গাদকে সরিয়ে নেওয়া। তৃতীয় বা অন্তিম পর্যায় হচ্ছে তোমার জৈব শোধনের পর জলকে বৃহৎ কোনো জলাধারে প্রবেশ করানো। এই জলাধারে জল বেশ কয়েক সপ্তাহ থাকে, কারণ এই সময় জলে দ্রবীভূত নাইট্রোজেন, ফসফরাস এবং বিষাক্ত যৌগগুলি দূরীভূত হয়ে জল শোধিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তোমার ওই তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, 3টে পদ্ধতি। এরপর তাহলে দেখো আছে তরলটা হলো। এরপর দেখো গ্যাসীয় বর্জ্য। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে বা ব্যবস্থাপনার উপায়গুলি কি কি, অথবা স্ক্র্যাবার কি। তাহলে দুটো জিনিস কিন্তু একই, স্ক্র্যাবার এবং ওই গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা। দেখো বলছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, বলছে প্রধানত যান্ত্রিক পদ্ধতিতে কারখানার গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্ক্র্যাবার। তোমাদের টিকা আসতে পারে স্ক্র্যাবার, তখন কিন্তু এইটাই তোমাদের লিখতে হবে। এই স্ক্র্যাবার যন্ত্রে সাধারণত দুভাবে গ্যাসীয় বর্জ্য নিষ্কাশন করা যায়, যথা আর্দ্র স্ক্র্যাবিং এবং শুষ্ক স্ক্র্যাবিং। আর্দ্র স্ক্র্যাবিং কোনটাকে বলছে, এক্ষেত্রে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস, ধূলিকণা প্রভৃতি বায়ুদূষককে কোনো জলীয় দ্রবণের মাধ্যমে চালনা করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। এবং শুষ্ক স্ক্র্যাবিং কোনটাকে বলছে, এই পদ্ধতিতে জলীয় দ্রবণ ছাড়াই বায়ুকণা ও দূষিত বাতাস স্ক্র্যাবারের মাধ্যমে পরিশ্রুত করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। সাধারণত শুষ্ক স্ক্র্যাবিং পদ্ধতিতে অম্লধর্মী গ্যাস অপসারণ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো এই স্ক্র্যাবার যেটা হচ্ছে না, এই স্ক্র্যাবারটা অন্য কিছু নয়, একটা যন্ত্র। এই দেখো এই যন্ত্রটার নাম হচ্ছে স্ক্র্যাবার, ছবিতে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে স্ক্র্যাবার। তাহলে এই যে যন্ত্রটা আছে এটারই নাম হচ্ছে স্ক্র্যাবার। এই জিনিসটাকে তোমার কলকারখানাতে ব্যবহার করতে বলছে, এবং এটা আর্দ্র শুষ্ক দুটো পদ্ধতিতে তোমার কার্য করা হয়। তাহলে তোমার গ্যাসীয় ব্যবস্থাপনা হলো। এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। তাহলে এই যে বর্জ্য ব্যবস্থাপনা করা হবে, এই বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে তোমার বর্জ্য পৃথকীকরণ। ঠিক আছে, প্রথম হচ্ছে বর্জ্য পৃথকীকরণ, 2 নম্বর হচ্ছে ভরাটকরণ, 3 নম্বর হচ্ছে কম্পোস্টিং, 4 নম্বর হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা, 5 নম্বর হচ্ছে স্ক্র্যাবার। তাহলে এই 5টা পদ্ধতিতে তোমার ওই বর্জ্যটাকে তোমার ব্যবস্থাপনা করা যায়। তাহলে প্রথম পদ্ধতিটা কি, বর্জ্য পৃথকীকরণ, অর্থাৎ এখানে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর এইভাবে শুষ্ক আর্দ্রভাবে ভাগ করতে হবে। তাহলে দেখো কোনো জায়গায় যখন বর্জ্য পদার্থ জমা হয় তখন সেখানে নানা ধরনের বর্জ্য পদার্থ, শুষ্ক আর্দ্র বর্জ্য কিংবা জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর একসঙ্গে মিলেমিশে থাকে। সেগুলিকে তোমার প্রকৃতি অনুসারে আলাদা আলাদা না করলে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব হয় না। এই পদ্ধতিটিকে বলা হয় বর্জ্য পৃথকীকরণ। এই পদ্ধতিতে গৃহস্থলীর বর্জ্যের জৈব ভঙ্গুর পদার্থ, শাকসবজি, রান্নাঘরের অবশিষ্টাংশ এবং জৈব অভঙ্গুর দ্রব্যগুলি যেমন কাঁচ, প্লাস্টিক, ধাতু প্রভৃতি আলাদা আলাদা প্যাকেটে করে বর্জ্য পৃথকীকরণ করা হয়। বর্জ্য পৃথকীকরণ পদ্ধতিটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশে যন্ত্রের মাধ্যমে করা হলেও ভারতবর্ষে মূলত মানুষের দ্বারা করা হয়ে থাকে। এরপর দেখো ভরাটকরণ। তাহলে প্রথমে হলো পৃথকীকরণ, এরপর হচ্ছে ভরাটকরণ। বলছে কোনো নিচু স্থানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ পদ্ধতি হলো বর্জ্য দ্বারা ভরাটকরণ। পদ্ধতি কি, বলছে জনবসতি, শিল্পাঞ্চল বা বাণিজ্য কেন্দ্র থেকে দূরে কোনো উন্মুক্ত খোলা জায়গাকে খুব গভীরভাবে খনন করে মাটির নিচে বর্জ্য চাপা দেওয়া হয়। সাধারণত বর্জ্য 2 মিটার উঁচু স্তরে বিছিয়ে দেওয়া হয় ও তার ওপরে 20 থেকে 25 সেন্টিমিটার মাটির স্তর চাপা দেওয়া হয়। ঠিক আছে, মাটির মধ্যে থাকা জীবাণু বর্জ্যের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটায়। দীর্ঘদিন চাপা পড়া অবস্থায় থেকে ওই জৈব ভঙ্গুর বর্জ্য মাটিতে মিশে যায়। এবারে এর সুবিধাগুলি কি কি ভরাটকরণের, বলছে বায়ু দূষণ তথা পরিবেশ দূষণের পরিমাণ কমে যায়। তার আর কি হয়, যে গ্যাস নির্গত হয় তা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। 3 নম্বর কি হয়, জৈব পদার্থ থেকে ঢাকা থাকে বলে মাছি, মশা, ইঁদুর, কীটপতঙ্গ বাসা বাঁধতে পারে না। আর অসুবিধাগুলি কি, বলছে জমে থাকা বর্জ্য পদার্থ থেকে নির্গত দূষিত জল চুইয়ে ভৌম জল স্তরে মিশে যায়। এটা কিন্তু একটা মারাত্মক খারাপ দিক। ঠিক আছে, এরপরে দেখো আছে কম্পোস্টিং বলতে কি বোঝো। তাহলে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হলে তাকে কম্পোস্টিং বলে। দেখো কম্পোস্টিং এটাও কিন্তু তোমার এই সমস্ত পদ্ধতিগুলোই আলাদা আলাদাভাবে কিন্তু টিকা আসে বা শুধুমাত্র একটা কিন্তু বর্ণনা করতে বলে, অতএব প্রত্যেকটাই কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। তাহলে কম্পোস্টিং কি বুঝতে পারলে। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতিগুলি প্রধানত সুবিধাগুলি হলো, 1 নম্বর হচ্ছে মৃত্তিকায় জৈব উৎপাদন পরিমাণ বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রে এই দ্রব্য সহজেই ব্যবহার
ব্যবহৃত হয়, আর কঠিন বর্জ্য খুব বেশি পরিমাণে হ্রাস পায়। এরপর দেখো নিষ্কাশন ব্যবস্থা, বলছে উন্নত ব্যবস্থার মাধ্যমে তরল বর্জ্যকে উপযুক্ত স্থানে পাঠানো হলো নিষ্কাশন ব্যবস্থা। এরপর দেখো স্ক্রাবার তো কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে গ্যাসীয় পদার্থ ব্যবস্থাপনাটাকে বলা হয় স্ক্রাবার। তাহলে স্ক্রাবার পদ্ধতিতে যানবাহন এবং শিল্প নির্গত বায়ু দূষণকারী গ্যাস এবং পদার্থগুলিকে পরিশোধন করা হয়। এরপর আমাদের এটা হলো তোমার ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো। এরপরে দেখো যেটা আছে, বলছে ওপেন ডাম্পিং বা উন্মুক্তভাবে বর্জ্য জমাটা কি। ওপেন ডাম্পিং অর্থাৎ যেটা তোমার আমাদের পৌরসভা থেকে বেশিরভাগ করা হয়, উন্মুক্ত জায়গাতে তোমার জিনিসগুলো মানে বর্জ্যগুলোকে ফেলে দেওয়া হয়, ওইটিকেই বলছে ওপেন ডাম্পিং। বলছে উন্মুক্ত বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং বলতে কি বোঝো। বলছে মূল শহর থেকে দূরে কোনো ফাঁকা নিচু জায়গায় নগরের দৈনিক বর্জ্য পদার্থ জমা করা হয়। এইভাবে উন্মুক্ত স্থানে জমা করা জঞ্জাল বা বর্জ্য ব্যবস্থাপনকে ওপেন ডাম্পিং বলা হয়। এই পদ্ধতি প্রয়োগ করার জন্য কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না এবং খরচও তেমন নেই। অনেক সময় ওই সব বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঠিক আছে। ক্ষতিকর দিক, বলছে ক্ষতিকর দিক, কিন্তু এই পদ্ধতির অনেকগুলি ক্ষতিকর দিক রয়েছে। যেমন এক নম্বর হচ্ছে বৃষ্টির জল ওই বর্জ্য ধোয়া জল হিসাবে পরিবাহিত হয়ে পার্শ্ববর্তী অঞ্চলকে দূষিত করে। দুই হচ্ছে উন্মুক্তভাবে পড়ে থাকে বলে অসম্ভব দুর্গন্ধ ছড়ায়। 3 নাম্বার মশা, মাছি, ইঁদুর, বর্জ্যভুক পাখির আগমন ঘটে, যা থেকে নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে। 4 হচ্ছে ওই বর্জ্য পড়ালে বায়ু দূষণ ঘটে। তাহলে এই হচ্ছে তোমার উন্মুক্ত ডাম্পিং বা ওপেন ডাম্পিং, যেটা বেশিরভাগ মিউনিসিপ্যালিটি করে থাকে। এরপর দেখো ওয়াশ ডাম্পিং এর ক্ষতিকারক। ওশান ডাম্পিং, আমি ভুল পড়লাম, ওশান ডাম্পিং, ওশান মানে সমুদ্র। ওশান ডাম্পিং এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো। তাহলে ওশান ডাম্পিং কোনটা বলতো। ওশান ডাম্পিং হলে বর্জ্য হচ্ছে সমুদ্রে ফেলে দেওয়াটা হচ্ছে ওশান ডাম্পিং। বলছে সমুদ্রে বর্জ্য নিক্ষেপ করাকে ওশান ডাম্পিং বলে। ওশান ডাম্পিংয়ের ক্ষতিকর প্রভাবগুলি কী কী। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত। বলছে সমুদ্রের জলে তেল বা তেলজাত পদার্থ নিক্ষেপ করলে প্রাণী, প্লাঙ্কটন সহ সামুদ্রিক জীবের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। জলের ওপরে তেলের স্তর পড়লে সূর্যালোক সমুদ্রের জলের ভিতরে প্রবেশ করতে পারে না, তাই ফাইটোপ্লাঙ্কটন সহ সামুদ্রিক উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। 2 নম্বর হচ্ছে মানুষের স্বাস্থ্যের ক্ষতি। বলছে সমুদ্রের জলে বিষাক্ত বর্জ্য পদার্থ নিক্ষেপ করলে সেই সব বর্জ্য আবর্জনা সামুদ্রিক মাছ খেয়ে বিষাক্ত হয়ে পড়ে। এরপর সেই মাছ মানুষ খেলে মানুষের ক্ষতি হয়। এরপর দেখো অক্সিজেন হ্রাস। বলছে আবর্জনা সমুদ্রে ফেললে সমুদ্রের জলের অক্সিজেন ক্রমশ হ্রাস পেতে থাকে, যার ফলে সমুদ্রে বসবাসকারী সিল, ডলফিন, শার্ক প্রভৃতি প্রাণীর মৃত্যু ঘটে। আর সবশেষে আছে সামুদ্রিক প্রাণীর মৃত্যু। বলছে প্লাস্টিক বোতল বা ব্যাগ সমুদ্রের জলে ফেললে সামুদ্রিক প্রাণীরা ভুল করে তা খেয়ে মৃত্যুর কবলে পড়ে। তাহলে এই হচ্ছে ওশান ডাম্পিং এবং তার ক্ষতিকারক দিক। এরপর দেখো কি আছে, ম্যানিওর পিট বলতে কি বোঝো। তাহলে দেখো এই ম্যানিওর পিট হচ্ছে একটা বর্জ্য ম্যানেজমেন্ট, যেটা গ্রামে করা হয়ে থাকে, যেখানে তোমার বর্জ্যের পরিমাণটা কম। দেখো কি বলছে, ভারতের গ্রামাঞ্চলে বর্জ্য সংগ্রহ বা বর্জ্য ব্যবস্থাপনার তেমন আধুনিক ব্যবস্থা নেই, তাই যত্রতত্র বর্জ্য নিক্ষেপ করার ফলে পরিবেশ দূষণ ঘটে। তাই সমস্যা সমাধানের জন্য ম্যানিওর পিট নামক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই পদ্ধতিতে কি করা হয়, বাড়ি সংলগ্ন জমিতে একটি গর্ত খনন করা হয়। এরপর প্রতিদিন ওই গর্তের মধ্যে জৈব পদার্থ, গোবর প্রভৃতি ফেলে তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এইভাবে গর্তটি ভরাট হয়ে গেলে তাকে স্থায়ীভাবে মাটি দ্বারা ঢেকে দিতে হয়। এরপর 5 থেকে 6 মাসের মধ্যে ওই গর্তের বর্জ্যটা কিন্তু সারে পরিণত হয়। ঠিক আছে, এই বর্জ্য সার কৃষিকাজে ব্যবহৃত হয়। তাহলে এই জিনিসটাকে বলছে ম্যানিওর পিট। ঠিক আছে। এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, অর্থাৎ বর্জ্যটা যে ব্যবস্থাপনা করবেন এখানে শিক্ষার্থীদের ভূমিকাটা কি তোমার বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রথম কি, কম বর্জ্য উৎপাদন। বলছে শিক্ষার্থীরা শিখবে কীভাবে কম পরিমাণ বর্জ্য উৎপাদন করতে হয়। 2 নাম্বার শ্রেণীকক্ষ এবং গৃহকে বর্জ্যমুক্ত করা। শিক্ষার্থীরা যে শ্রেণীকক্ষে ক্লাস করে তা পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে নিজেদের বাড়িঘর ও বর্জ্যমুক্ত রাখা তাদের অন্যতম কর্তব্য। 3 নাম্বার কি, বর্জ্য অপসারণে সাহায্য করা। বলছে জমে থাকা বর্জ্যের যথাযথ অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থীরা নিজেকে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে। আর অন্য কি আছে, আলোচনা ও বিতর্ক। বলছে বর্জ্য নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা, বিতর্ক সভার আয়োজন করা, পোস্টার, দেয়াল, পত্রিকা প্রভৃতি তৈরিতে জোর দিতে হবে, যাতে সমাজ বর্জ্য নিয়ন্ত্রণ করতে শেখে। আর তারপর আছে কি, সৃজনশীলতায় উৎসাহ। বলছে পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মাধ্যমে বর্জ্য যাতে সম্পদ হয়ে ওঠে সে বিষয়ে শিক্ষার্থীদের যেমন সচেতন হবে,
তেমন সে সম্পর্কে আলোচনা, কর্মশালা, সৃজনশীলতায় উৎসাহ দেবে। শিক্ষার্থীরা এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারে। তাহলে এই গেল তোমার শিক্ষার্থীদের ভূমিকা। এবার কতগুলো জিনিস তোমার টিকা লিখতে হবে ছোটোখাটো, যেমন স্বচ্ছ ভারত অভিযান। তাহলে স্বচ্ছ ভারত অভিযানটা কি? তোমার ভারত সরকারের একটা পদক্ষেপ, যেটা তোমার ওই বর্জ্যগুলোকেও ব্যবস্থাপনা করা যায়। দেখো, স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছ ভারত মিশন হলো ভারত সরকার প্রবর্তিত একটি জাতীয় উদ্যোগ, যার অন্তর্ভুক্ত হয়েছে দেশের প্রায় 4041টি শহর। এই পরিকল্পনায় শহরের রাস্তাঘাট, কারখানা ইত্যাদি পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূচনা কত সালে হয়? 2 অক্টোবর 2014 সালে সরকারিভাবে সর্বপ্রথম এই উদ্যোগ শুরু করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, এটি ভারতের সর্ববৃহৎ স্বচ্ছ অভিযান প্রকল্প, যাতে প্রায় 30 লক্ষ কর্মচারী, সরকারি কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। উদ্দেশ্য কি? 2 অক্টোবর 2019-এর মধ্যে, অর্থাৎ গান্ধীজির 150তম জন্মদিনে সম্পূর্ণরূপে পরিষ্কার ভারতের রূপরেখা তৈরি করা। এই অভিযানের প্রধান উদ্দেশ্য এই অভিযানে গৃহীত পদক্ষেপগুলি হলো: উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ বর্জন করা। 2 হচ্ছে অস্বাস্থ্যকর শৌচাগারকে স্বাস্থ্যকর শৌচাগারে রূপান্তরিত করা। 3 নম্বর হচ্ছে পুরসভার দ্বারা কঠিন বর্জ্য পদার্থের 100% সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থা করা। 4 হচ্ছে স্বাস্থ্যকর ও আবর্জনামুক্ত পরিবেশ তৈরি করতে জনসাধারণকে সচেতন করা। 5 হচ্ছে পরিকল্পিতভাবে আবর্জনা নিষ্কাশন করতে শহরের স্থানীয় সংস্থাকে সাহায্য করা। ব্যয় বরাদ্দ বলছে, এই অভিযানটি সফল করার জন্য 2019 সালের অক্টোবর মাসের মধ্যে দেশের গ্রামীণ এলাকায় 12 কোটি শৌচাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য 1.94 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে এই হলো তোমার স্বচ্ছ ভারত। এরপর দেখো আছে বাগাসে। কি বাগাসে? তোমার ওই যে আখের ছিবড়া, এই আখের ছিবড়াটাকে তোমার বলছে বাগাসে। দেখো, বলছে আখ থেকে রস বার করে নেওয়ার পর অবশিষ্ট হিসাবে যা পড়ে থাকে তাই হচ্ছে তোমার বাগাসে বা আখের ছিবড়া। চিনি কলগুলি থেকে প্রচুর পরিমাণে আখের ছিবড়া উৎপন্ন হয়। প্রভাব কি? এই বর্জ্য দিয়ে কাগজের মণ্ড বানানো যায়, যা থেকে কাগজ তৈরি হয় এবং চিনি কলের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এটা গেল তোমার বাগাসে। এরপর কি দেখো, সবুজ রসায়ন। তাহলে সবুজ রসায়নটা কি? সবুজ রসায়ন হচ্ছে তোমার একটা ওই বর্জ্য ব্যবস্থাপনার গ্রিন একটা ব্যবস্থা। বলছে বাড়িতে বা কলকারখানায় সৃষ্ট বিষাক্ত বর্জ্য পদার্থের নিয়ন্ত্রণে বর্তমানে যে পরিবেশ মিত্র পদ্ধতিটি প্রয়োগ করা হয় তার নাম হচ্ছে সবুজ রসায়ন। অ্যানাস্টাস বিশিষ্ট বিজ্ঞানী পল 1990 সালে সর্বপ্রথম সবুজ রসায়ন ধারণাটি প্রবর্তন করেন। যে প্রকৌশল প্রয়োগ করে কোনো রাসায়নিক পদার্থ সংশ্লেষ, প্রণালীকরণ এবং ব্যবহার করলে জনস্বাস্থ্য এবং পরিবেশের কোনো ক্ষতি সাধিত হয় না, এই প্রকৌশলকে সবুজ রসায়ন বলে। এই পদ্ধতিতে উৎপাদনের সময় বর্জ্য পদার্থ খুব অল্প পরিমাণে সৃষ্টি হয় অথবা একেবারেই সৃষ্টি হয় না এবং উৎপাদিত দ্রব্যটির মাধ্যমেও পরিবেশের কোনো ক্ষতি সাধিত হয় না। তাহলে এটা গেল তোমার সবুজ রসায়ন। এরপর দেখো লিচেট। লিচেট জিনিসটা কি? লিচেট হচ্ছে তোমার ওই চুইকরণটাকে বলছে লিচেট, বুঝতে পেরেছো? বৃষ্টির জল, ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে জলাশয়ে বা ভৌমজলে মেশে এইসব বর্জ্য ধোয়া, ময়লা এবং দূষিত জলকে লিচেট বলা হয়। তাহলে ওই যে দূষিত জলটাকে তোমার লিচেট বলছে। প্রভাব কি? লিচেট ভৌমজলকে দূষিত করে, ফলে নদী পুকুরের জলও দূষিত হয়। তাহলে দেখো এই জিনিসটাকে বলছে তোমার লিচেট। এরপর কি আছে দেখো, ই ওয়াস্ট। তাহলে দেখো ই ওয়াস্ট তোমরা বুঝতে পারছো। ই ওয়াস্ট সম্পর্কে আগে একটা কথা বললাম। ই ওয়াস্ট হচ্ছে ইলেকট্রিক ওয়াস্ট, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক্সের যে যন্ত্রপাতিগুলো আছে সেখান থেকে যে বর্জ্য নির্গত হয় সেটাকে বলছে ই ওয়াস্ট। দেখো কি বলছে, বর্তমান বিশ্বে নানা রকম ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলি অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বর্জ্যকে ই ওয়াস্ট বলে। যেমন কি সার্কিট বোর্ড, টিভি বা কম্পিউটার মনিটর, কম্পিউটারের ব্যাটারি ইত্যাদি। এই দেখো ই ওয়াস্ট, যেটা তোমার এখন অত্যধিক পরিমাণে আমাদের পরিবেশকে ক্ষতি করছে বা উৎপন্নও হচ্ছে। এরপর দেখো ই ওয়াস্টের পরে কি আছে, ভার্মি কম্পোস্টিং। তাহলে দেখো ভার্মি কম্পোস্টিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কেঁচোর দ্বারা যেটা হয় সেটাকে ভার্মি কম্পোস্টিং বলছে, যে বিয়োজন বলছে। কেঁচোর স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমে জৈব বর্জ্যের বিয়োজন ঘটে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে ভার্মি কম্পোস্টিং বলা হয়। ঠিক আছে, কেঁচোর মাধ্যমে যখন মাটির উর্বরতাটাকে বৃদ্ধি করা হয় সেটিকে তখন সেই পদ্ধতিটাকে বলছে তোমার ভার্মি কম্পোস্টিং। এরপর দেখো আছে ইউট্রোফিকেশনটা কি, একটা গুরুত্বপূর্ণ টার্ম পরিবেশের ক্ষেত্রে। ইউট্রোফিকেশনের বাংলা হচ্ছে অতি পুষ্টিকতা।
তোমার আমাদের যে সমস্ত জায়গাতে ওই ড্রেনের জলগুলো মেশে না, সেখান থেকে কচুরিপানা জন্মায় প্রচুর পরিমাণে, ওইটিকেই বলছে ইউট্রোফিকেশন। দেখো বলছে জলাশয়ের পুষ্টি মৌল বৃদ্ধির প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলা হয়। জলাশয়ের জল দূষণের, যেমন কাপড় কাচা, ডিটারজেন্ট, রাসায়নিক সারের ফলে জলের নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণ বাড়ে। পুষ্টি মৌলের প্রাচুর্যে জলে ভাসমান কচুরিপানা, শৈবাল, অ্যালগি জাতীয় প্রাণীর পরিমাণ বাড়ে, ফলে জলের নিচের প্রাণীদের বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়। একে বলা হয় ইউট্রোফিকেশন। ঠিক আছে, তাহলে ইউট্রোফিকেশনটা কি বুঝতে পারলে। এরপর দেখো বিওডি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি দেখো, বলছে নদী বা জলাশয়ের জলে নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে, যা জীবের বৃদ্ধি এবং বিকাশের জন্য অনাবশ্যক। প্রতি একক আয়তনে জৈব জারণের ফলে অণুজীবদের যে পরিমাণ অক্সিজেন দরকার হয় তাকে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। এরপর কি দেখো, ফ্লাই অ্যাশটা কি। তাহলে ফ্লাই অ্যাশ, দেখো ফ্লাই অ্যাশ তোমার ওই যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে কয়লা পুড়ে, সেটাকে বলছে ফ্লাই অ্যাশ। দেখো বলছে এর বাংলা প্রতিশব্দ ভাসমান বা উড়ন্ত বস্তুকণা ছাই, যার ব্যাস 0.02 মাইক্রন থেকে 10 মাইক্রোমিটার। উৎস কি, তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পোড়ানোর ছাই, তামাকের গুঁড়ো, কলকারখানার দূষিত গ্যাস এবং ধুলোকণা, সিমেন্টের ধুলো, চাষের জমির পেস্টিসাইডের অংশবিশেষ, বাড়ির বর্জ্য বা ঘর বাড়ির ডাস্টিং এর সময় ওরা ধুলোকণা, ইটভাটার ধুলো বা গুঁড়ো উপাদান, উড়ন্ত ছাই এর উপাদানগুলি বিদ্যমান থাকে, সেগুলি হলো কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, সালফার ইত্যাদি। এরকে মানব স্বাস্থ্যে কী প্রভাব পড়ে, বলছে মানব শরীরে ফুসফুসজনিত রোগ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা যায়। তার আর অন্যান্য প্রভাব কি আছে, পাতলা আস্তরণে বাতাস ঢেকে যাওয়ায় ধোঁয়াশার সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, যার ফলে বায়ু দূষিত হয় ফ্লাই অ্যাশের ফলে। আর কি, কোল ডাস্ট, বলছে ভাসমান কয়লাগুলোকে কোল ডাস্ট বলা হয়। পেট্রোকোক, বলছে তৈল শোধনাগারের ক্রুড অয়েল শোধনের সময় অসম্পূর্ণ দহনের ফলে যে কণা উৎপন্ন হয় তাকে পেট্রোকোক বলা হয়। পেট্রোকোকে 9% কার্বন কণার উপস্থিতি থাকে। তাহলে এই হলো তোমার ফ্লাই অ্যাশের একটা বিবরণ। বর্তমানে এই ফ্লাই অ্যাশ তোমার ওই ইট তৈরির কাজে, বাড়ির তোমার ভরাটিকরণের কাজে, এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার হচ্ছে, সিমেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু এই ফ্লাই অ্যাশের গুরুত্ব কিন্তু বাড়ছে, এটাকেও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। তাহলে এত দূর পর্যন্তই দেখো। যদি আমার ভিডিওটাতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।